Like, share and subscribe to this channel Pile Bangla Audio Story for more videos like this. ছোটদের মজার গল্প। ব্যাঙাচিরা বেচারা। বড় এক নদীর ধারে ছোট্ট একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বাস করত এক বুড়ি। বুড়ির সঙ্গে থাকতো তার নাতনি, বুড়ো লোম ভর্তি একটা কুকুর আর সবুজ রঙের একটা ব্যাঙ। দিদিমার বাড়িতে বাচ্চা মেয়েটা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। নাতনিকে বাড়িতে খুব ভালোবাসতো। বুড়ি খুব ভালোবাসতো নাতনিকে। তার সুবিধে অসুবিধের দিকে দিন রাত নজর রাখতো বুড়ি। নাতনিকে সাজিয়ে রাখতো সুন্দর সব পোশাকে, আর তার জন্য রাঁধতো নানান স্বাদের নানান রকম খাবার। বুনো লোমওয়ালা কুকুরটা অবশ্য ততটা ভাগ্যবান ছিল না। কুকুরটা একেবারেই যত্ন আত্তি করতো না বুড়ি। সামান্য খাবারের জন্য সে সর্বক্ষণ খাটতো, আর এত খাটাখাটনি করার পরে কুকুরটার যা জুটতো সেটা হলো পাতের এঁটো কাটা। এদিকে সবুজ ব্যাঙের অবস্থাও তো শোচনীয়। তার দিকে বুড়ির কোনো নজরই ছিল না। দিন রাত বেচারা ব্যাঙ শুধু খেটে খেটে মরত। তাকে বয়ে আনতে হতো জল, কেটে আনতে হতো কাঠ, আর দিনের শেষে পেটের খিদে চুই চুই করতে করতে ব্যাঙ চলে যেত বিছানায়। একদিন সারাক্ষণ বুড়ি ব্যাঙটাকে শুধু বকাঝকা করতে লাগলো। সারা দিন কিছু খেতে দিল না। সন্ধ্যের সময় বুড়ি ব্যাঙকে পাঠালো নদীতে বরফের গর্তে জল তুলে নিয়ে আসতে। ক্রমাগত কাজ করতে করতে ব্যাঙ ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু বুড়ির কথা অমান্য করার সাহস তার নেই। অবশ্য বুনো লোমওয়ালা কুকুরটাকে ব্যাঙ সঙ্গী হিসাবে পেল। তারা দুজনে নদীর কাছে বসলো। বরফের গর্তের সামনে বসে তারা কাঁদতে লাগলো চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে, আর বলতে লাগলো, ও চাঁদ, আমাকে একটু দয়া করো। সবুজ ব্যাঙ বিলাপ করে বলতে লাগলো, আকাশ থেকে নেমে এলো বুনো লোমওয়ালা কুকুর, আর আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। হাপুস হুপুস নয়নে এসব বলছে, আর দুজনে খুব কাঁদছে। অবশেষে চাঁদের কানে পৌঁছলো তাদের বিলাপ। চাঁদের খুব দুঃখ হলো ওদের দুজনকে দেখে। আকাশ থেকে নেমে এলো চাঁদ, একেবারে নদীতে ভাসমান বরফের ওপর। বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে চাঁদ তুলে নিল তার কোলে, তারপর উড়ে গেল আকাশে। এদিকে ব্যাঙ কখন জল বয়ে আনবে তার জন্য অপেক্ষা করে আছে বুড়ি। শেষমেশ ব্যস্ত হয়ে সে নিজেই নদীর দিকে চলে গেল, কিন্তু বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে কোথাও সে দেখতে পেল না। বুড়ি চেঁচামেচি শুরু করলো, ডাকতে লাগলো কুকুরটাকে, বকাঝকা করতে লাগলো ব্যাঙকে, কিন্তু কারো কাছ থেকেই কোনো সে সাড়া পেল না। তারপর বুড়ির চোখ গেল আকাশের দিকে। সে দেখতে পেল চাঁদের কোলে বসে আছে কুকুর আর ব্যাঙ। তারা দুজনে পাশাপাশি বসেছিল আর খেলা করছিল। তখন বুড়ি বলতে লাগলো, ওরে আমার ব্যাঙ, ওরে আমার কুকুর। এই বলে বুড়ি ভীষণ কাঁদছে আর বলছে, আমি তোদের এত খাওয়ালুম, এত যত্ন আত্তি করলুম, নিজের নাতিপুতির মতো মানুষ করলুম, আর তোরা আমাকে ছেড়ে চলে গেলি। কিন্তু বুড়ির হাজার কান্নাকাটি করলেও ওরা আর ফিরে এলো না। এখন বুড়ি শুধু নাতনিকে নিয়েই ছোট্ট বাড়িতে থাকে, আর সেই থেকে বুনো লোম কুকুর আর সবুজ ব্যাঙ চাঁদের বাড়িতে রয়ে গেছে। তোমরা যদি চাঁদের দিকে তাকাও, এখনো তোমরা দুজনকে ঠিক দেখতে পাবে। কার পাতে আগে। অনেক দিন আগের কথা। এক নিমন্ত্রণে হাজির হলো এক হরিণ, এক খরগোশ আর এক ব্যাঙ। গল্পের ছলে গড়ালো বেলা, এলো খাবার সময়। সে গায়ে এক মজার নিয়ম ছিল। ভোজন সভায় হাজির নিমন্ত্রিতদের মধ্যে যে বয়সে সবচেয়ে বড় তার পাতে সবার আগে খাবার দিতে হবে। এবার বাঁধলো গোল। এ আসরে সবচেয়ে বেশি বয়স কে তা নিয়ে সবাই আলোচনা শুরু করলো। আমার কি বাপু বয়সের গাছ পাথর আছে, আমি হচ্ছি সবচেয়ে বুড়ো, মাথায় শিং নাড়িয়ে হরিণ বলল।
এই পাতা থেকেই পরিবেশন শুরু করো। আহ, কি পাগলের মতো বকছো? খরগোশ সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। আমি হচ্ছি সবার বড়, এ তো সকলে জানে। আগে আমার পাতে খাবার দাও, বলে সে তার পাত সাজিয়ে ফেলল। দাঁড়াও দাঁড়াও বাপু, 1 মিনিট দাঁড়াও। তোমরা দুজনে বলছো যে বয়সে সবচেয়ে বেশি, তার কোনো প্রমাণ দিতে পারবে কি? প্রথমেই হরিণ বলল, তারপর খরগোশ বলবে। হরিণ বললে, আচ্ছা শোনো, বলছি আমি কত বড়। ওই যে নীল আকাশের গায়ে দেখছো কত কত তারা আছে, ওই তারাগুলো যখন পেরেক দিয়ে আকাশে টানানো হচ্ছিল, তখন কোথায় অসুবিধে হলো ওরা আমার কাছে আসতো, আমি ওদের অসুবিধে মিটিয়ে দিতাম। এবার বোঝো আমার বয়স কত। তার কথা যেই শেষ হলো অমনি খরগোশ খুব খুব করে হেসে ফেলল। তাহলে দেখা যাচ্ছে তুমি অনেক বুড়ো, কিন্তু যে মই বেয়ে তোমার আকাশে তারা পুঁততে উঠেছিল, সে মই যে গাছের ডাল দিয়ে তৈরি, সেই গাছটা আমার হাতে বসানো। চারা থেকে সেই গাছটা বড় হয়েছে, বুড়ো হয়েছে, মই গড়ার মতো শক্ত পোক্ত হয়েছে। তাহলে তো বাপু এবার বোঝো আমার বয়স কত হতে পারে। এই বলে সে আবার সাজা থালিয়ে বসলো। এমন সময় ব্যাঙ হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তা দেখে হরিণ আর খরগোশ থমকে গিয়ে প্রথমে দুজনের দিকে চেয়ে রইল। তারপর বলল, কি হলো ব্যাঙ, তুমি এমন করে কাঁদছো কেন? কেঁদো না ভাই, কেঁদো না। হাতের চেটো দিয়ে চোখের জল মুছে ফেলল ব্যাঙ। বলল, তোমাদের কথা শুনে কত পুরনো কথা মনে পড়ে গেল। তোমরা তো জানো আমার 3 ছেলে ছিল, তারা 3 জনেই 3টে গাছ পুঁতেছিল। গাছগুলো বেশ বাহারি হয়েছিল। আর তা তোমরা যে আকাশে পেরেক বসাবার কথা বলছিলে না, সেই পেরেক পোতার হাতুড়ি হাতল তৈরি হয়েছিল বড় ছেলের বসানো গাছের ডাল দিয়ে। মেজো ছেলেটার গাছের গুঁড়ি দিয়ে নাঙল তৈরি হলো। তা দিয়ে এই যে আকাশের ছায়া পথ দেখা যাচ্ছে, তা খাত তৈরি করা হলো। আর ছোট ছেলের গাছের গোড়া দিয়ে তুরুনপুরের চাঁদ ও সূর্যের ঠিক মধ্যিখানে মস্ত ছেঁদা গড়ে দেওয়া হলো। দুঃখের কথা কি বলবো ভাই, এসব কাজ হবার আগেই আমি বুড়ো হয়ে গেছি। আমার ছেলেরা সব মরে গেছে। ও হো হো, বলে সে আবার কাঁদতে লাগলো। ব্যাঙের কথা শুনে হরিণ আর খরগোশ মুখের থেকে কথা সরে না, তারা চুপটি করে বসে রইল। বুড়ো ব্যাঙ পাতা পাততেই ভোজের খাবার তার পাতায় সঙ্গে সঙ্গে সাজিয়ে দেওয়া হলো। আসলে মশাই, জঙ্গলে এক পেয়ারা গাছের তলায় একটা লোক থাকতো। তাকে সবাই আসলে মশাই বলে ডাকতো। কথাটা আসলে নয়, কথাটা হচ্ছে আলসে। যেহেতু তারা বলতে পারতো না, তারা সেই জন্য বলতো আসলে। সবাই এ নামে ডাকতো কারণ সে ভীষণ অলস ছিল। জীবনে একটা দিনও সে কাজ করেনি। অমনি খাবার জোগাড়ের জন্য সে চাষবাস বা শিকারও করতো না। তার একটাই কাজ ছিল, সারা দিন পেয়ারা গাছের তলায় বসে অপেক্ষা করত কারা কখন গাছ থেকে ফল মুখে করে এসে ফেলবে। আর লোকে গালাগাল করতো, ইট পাটকেল ছুঁড়তো, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না। আত্মরক্ষার জন্য যেটুকু করতে হয় শুধুমাত্র সেটুকু পরিশ্রমই সে করত। একদিন দারুণ ঝড়ে ওই গাছের কিছু পেয়ারা বাতাসে উড়ে দূরে গিয়ে পড়ল। রাজার ভাগ্নি তখন জলের ধারে বসেছিল। বাতাসে উড়ে আসা একটা পেয়ারা তুলে নিয়ে সে খেলো। এত ভালো কোনো ফল সে আগে কখনো খায়নি। সে প্রতিজ্ঞা করলো এই পেয়ারা গাছ যাকে তাকেই সে বিয়ে করবে। সে রাজার নিজের প্রতিজ্ঞার কথা জানালো রাজাকে। রাজা আশ্বাস দিল যে এই পেয়ারা গাছ যার তাকে খুঁজে বার করবেনই, কিন্তু এই দেশে যাদের যাদের পেয়ারা গাছ আছে তাদের প্রত্যেকের গাছে একটা করে পেয়ারা নিয়ে রাজার দরবারে আসতে আদেশ দিল। রাজার ভাগ্নি সবার আনা পেয়ারা খেয়ে দেখতে লাগলো, কিন্তু করুণ করে মন করে সে পেয়ারার দিকে হাহুতাশ করে বসে থাকতো, কারণ সেরকম পেয়ারার স্বাদ কোনো পেয়ারাই সে পেল না। রাজা আর কারোর কাছে পেয়ারা আছে কিনা খোঁজ নিয়ে জানতে পারলো যে একটা মাত্র পেয়ারা গাছ আছে, তবে সে গাছের মালিক ওই অলস যে রাজার ভাগ্নির সঙ্গে বিয়ে হতে পারে জেনেও রাজার দরবারে পেয়ারা নিয়ে আসেনি।
রাজার ভাগ্নে একথা শুনে ঠিক করলো যে সে নিজেই ওই পেয়ারা গাছের মালিকের সঙ্গে দেখা করবে, পেয়ারা খেয়ে আসবে। ওই গাছের পেয়ারা খেয়েই ও বুঝতে পারলো যে এটা সেই পেয়ারা গাছ। ও রাজাকে গিয়ে জানালো যে প্রতিজ্ঞা অনুযায়ী ও অলস মশাইকেই বিয়ে করবে। রাজা কি আর করবে, প্রতিশ্রুতি অনুযায়ী অলস মশাইয়ের সঙ্গে ভাগ্নির বিয়ে দিল। তবে রাজা তার ভাগ্নিকে ও প্রাপ্য সম্পত্তি অংশ থেকে বঞ্চিত করল না, আর প্রাসাদেও থাকতে দিল না। আলসে মশাই রাজার ভাগ্নিকে বিয়ে করে গাছের তলায় বেশ সুখে শান্তিতে বাস করতে থাকলো। আলসে মশাইকে ওর স্ত্রী খুবই ভালোবাসত, যা কাজের দরকার পড়তো তা ওর স্ত্রী করে দিত। কিন্তু হঠাৎ করে একদিন ওদের জীবনে দুর্ভাগ্য নেমে এলো, পেয়ারা গাছে পেয়ারা হওয়া বন্ধ হয়ে গেল, আর ওর স্ত্রীও খুব অসুস্থ হয়ে পড়ল। আলসে মশাই ওর স্ত্রীকে খুব ভালোবাসত। এর আগে কেউ কোনো দিন আলসে মশাইয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করেনি বা যত্ন করেনি। বাধ্য হয়ে আলসে মশাই বউকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে শুরু করলো। সে চারিদিকে আরও পেয়ারা পুঁতল, সেই সব গাছে পেয়ারা খেয়ে আরও সেসব যত্ন করে বউকে সুস্থ করে উঠল। আলসে মশাই যে কাজ করা শুরু করেছে এই খবরটা রাজার কাছে পৌঁছালো। তাছাড়া ও যেভাবে রাজার ভাগ্নিকে সুস্থ করে তুলেছে সে খবর রাজা খুশি হয়ে তাকে প্রাসাদে ডাকলো। প্রাসাদে আলসে মশাই খুব আরামে থাকতে শুরু করলো, আগের মতোই কোনো কাজ করতে হতো না। সে শুধু মনে মনে ভাবতো, যখন আমি গরিব আর অলস ছিলাম তখন সবাই আমাকে গালাগাল দিত, আর এখন আমি ধনী হওয়ার পর আমার আলস্য দেখেও তারা আমার শ্রদ্ধা করে। কি অদ্ভুত ব্যাপার রে, এর কোনো মাথামুন্ড খুঁজে পাচ্ছি না। না খেয়ে সে খালি খালি হাসতে লাগলো।